প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেঞ্জ মেকার্স এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন চেঞ্জ মেকার্স এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত 21 দুপুরে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে চেঞ্জ মেকার্স এটা হচ্ছে নাগরিক শিক্ষা এবং মানবাধিকার নিয়ে কাজ, আপনারা সম্পৃক্ত কাজ করছেন এবং 2003 সালে আপনারা যাত্রা শুরু করেছিলেন। তো শুরুতেই আমি জানতে চাচ্ছি কি স্বপ্ন এবং লক্ষ্যটা ছিল আপনাদের যাত্রাপথে? এই প্রশ্নটা অনেকেই করেন যে চেঞ্জ মেকার্স ব্যাপারটা কি, আপনারা কি চেঞ্জ করতে চান, নামটা কেন চেঞ্জ মেকার্স, এরকম একটা ব্যাপার ছিল। আসলে চেঞ্জ মেকার্স নামটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, একটা মুভমেন্ট থেকেই আমার এটা পাওয়া। তো স্বপ্ন তো অনেক আছেই, অনেক বড়, আমরা একটা চেঞ্জ করতে চাই। আর যেহেতু আমাদের অর্গানাইজেশনের নামের মধ্যেই আছে মানবাধিকার, নাগরিক শিক্ষা, তো এই বিষয়গুলোকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া। খুব স্পেসিফিক্যালি বললে আপনার বাংলাদেশের যে তরুণ সমাজ যারা আছে, যারা ভবিষ্যতের নেতৃত্ব দিবে, তাদের ভিতরে কিছুটা সচেতনতা তৈরি করা, বিশেষ কিছু বিষয়ে। এর ভিতরে গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, মৌলিক অধিকার আছে, রাজনৈতিক সচেতনতা একটা ব্যাপার, এম্পাওয়ারমেন্টের কথা যেটা বলি, নারীর অধিকার, ক্ষমতায়ন যেটা, ইত্যাদি নানান বিষয়গুলো, যে বিষয়গুলো আর কি একজন নাগরিক হিসাবে আমাদের জানা থাকা দরকার, বা জানলে খুব ভালো, মানে সুবিধা হয় কাজ করতে। 2013 অনেকটা বছর পার হয়ে আজ এখানে আপনারা কি মনে হয় কতটুকু পরিবর্তন করতে পেরেছেন, বা কতটুকু ধারণা দিতে পেরেছেন যে এগুলো পরিবর্তন করতে হবে, কি মানসিকতা পরিবর্তন করতে হবে তরুণ সমাজের? ওয়েল, এটা খুব ইন্টারেস্টিং যে আমরা খুব স্মল স্কেলে কাজ করি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং এ পর্যন্ত 20,000-এর মতো ছেলে মেয়ের সঙ্গে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। এর ভিতরে স্কুল, হাই স্কুল, কলেজ, ইভেন মাদ্রাসার স্টুডেন্টসরাও আছেন। তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন আলোচক হিসাবে, ডিপ্লোম্যাটসরা ছিলেন এখানে, তারা তাদের ধারণাগুলো দিয়েছেন। এখানে আমাদের এই প্রোগ্রামের একটা পার্টি হচ্ছে আপনার কালচারাল এক্সচেঞ্জ। তো আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি আমরা আমেরিকান সেন্টারের সহায়তায়। তো সেক্ষেত্রে ইউএস এমবাসির ডিপ্লোম্যাটরা থাকেন এবং তাদের সঙ্গে কোশ্চেন অ্যান্সার সেশন থাকে। তো সব মিলিয়ে একটা চেঞ্জ তো অবশ্যই আছে। সফলতা আসলে কি? সফলতা তো আমাদের এই প্রোগ্রামটা সফলতাটা ইমিডিয়েট পরিমাপ করার যে যন্ত্র সেটা আমাদের কাছে নাই, কিন্তু ফিডব্যাক গুলো আমরা পাই। যেমন স্টুডেন্টসদের কাছ থেকে ফিডব্যাক পাই, ইভেন প্যারেন্টসদের কাছ থেকে ফিডব্যাক পাই, টিচার্সদের কাছ থেকে ফিডব্যাক পাই। আমরা জানি যে অ্যাওয়ার্ডও পেয়েছেন আপনি, এই বিষয়টা যদি একটু বলতেন। ওয়েল, অ্যাওয়ার্ডটা এটা একটা অন্য একটা ব্যাপার। অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি এটা ইউএস গভর্নমেন্টের তরফ থেকে একটা মানে একটা অ্যাওয়ার্ডের সিস্টেম আছে। আমরা যারা স্টেট অ্যালামনাই, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা ইনভলভ নানা ভাবে। স্টেট অ্যালামনাই আসলে বিষয়টা যদি একটু বলতেন। স্টেট অ্যালামনাই আসলে অ্যালামনাই তো আমরা জানি যে স্টেট অ্যালামনাই বিভিন্ন ধরনের অ্যালামনাই থাকে, ইউনিভার্সিটি অ্যালামনাই, ডিপার্টমেন্ট অ্যালামনাই। স্টেট অ্যালামনাই হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, ভিজিটার্স প্রোগ্রাম আর কি। সেই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেন সারা বিশ্ব থেকে, তারা যখন এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন এবং কোর্স বা প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যালামনাই হিসেবে তারা নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট আছে স্টেট অ্যালামনাইদের জন্য, শুধু স্টেট অ্যালামনাইদের জন্য একটা আলাদা ওয়েবসাইট আছে, এবং তাদেরকে নিয়ে সারা বিশ্বে খুব মজার মজার কার্যক্রমও আছে। তো সেইগুলো নিয়েই আর কি আমরা স্টেট অ্যালামনাই, এবং এটা একটা খুব বড় পরিবার। আপনি সারা বিশ্বে 1 মিলিয়নের বেশি স্টেট অ্যালামনাই আছে। বাংলাদেশে কারা আছেন? বাংলাদেশে তো অনেকেই আছেন। বাংলাদেশে আছেন ধরেন 2000-এর মতো স্টেট অ্যালামনাই আছেন বাংলাদেশে। অবশ্যই বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা এর ভিতরেই আছেন। আপনারা হয়তো নাম বললে অবাক হবেন যে এনারাও স্টেট অ্যালামনাই, কিন্তু আসলেও এনারা আছেন। আমি বললে যেমন বঙ্গবন্ধুর কথা বলতে পারি, উনি কিন্তু একজন স্টেট অ্যালামনাই ছিলেন। প্রফেসর ইউনূস খুব বিখ্যাত ব্যক্তি। এছাড়া বিভিন্ন সেক্টরে, আপনার ধরেন শিক্ষা ক্ষেত্রে বলেন, আপনার রাজনৈতিক ক্ষেত্রে বলেন, আপনার সাংস্কৃতিক ক্ষেত্রে বলেন, আপনার স্টুডেন্টসদের ভিতরে আছেন, আপনার বিভিন্ন এনজিওসদের ভিতরে আছেন, রিলিজিয়াস লিডার্সরা আছেন। আসলে স্টেট ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম আছে যেটা ইসিএ বলে, ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তাদের একটা বিশাল কর্মযজ্ঞ আছে এই স্টেট অ্যালামনাই নিয়ে, বা এই সারা বিশ্বে যেটা এক্সচেঞ্জ প্রোগ্রাম তারা করে।
তো ইটস এ হিউজ, আই মিন স্টেট অ্যালামনাই জিনিসটাই খুব বড় একটা ব্যাপার। আমরা ছিলাম অ্যাওয়ার্ডের প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আবার ফিরে যাচ্ছি। অ্যাওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে যে রিসেন্টলি জাস্ট সম্ভবত 2005 সাল থেকে এই অ্যাওয়ার্ডটা ইউএস স্টেট ডিপার্টমেন্ট বা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এটা চালু করেছেন, এই যে অ্যালামনাই অফ দ্য মান্থ বলে আর কি। এটা খুব মজার একটা বিষয়, খুব আমি বলবো যে একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। অ্যালামনাইদের ভিতর থেকে ওনারা আবার যারা এক্সট্রাঅর্ডিনারিলি কিছু কাজ করছেন সারা বিশ্বে, সেইটাকে তারা রিকগনাইজ বা অ্যাকনলেজ করার চেষ্টা করেন থ্রু অ্যাওয়ার্ড বা একটা সিলেকশনের ক্রাইটেরিয়া। আসলে সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো যদি একটু বলতেন। আপনি তো পুরো বিষয়টাই মনে হচ্ছে যে ভিতরে স্টেট ডিপার্টমেন্টেই আমরা আছি। দ্যাটস ইন্টারেস্টিং। সিলেকশন ক্রাইটেরিয়াটা খুব মানে কি বলা যায়, এটা খুব একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। তো অ্যালামনাইদের সারা দেশে বা সারা বিশ্বে যে অ্যালামনাইরা আছেন তাদের ভিতরে অনেকেই আছেন খুব সক্রিয়, যে বিষয়গুলো নিয়ে ওনারা আমেরিকাতে ছিলেন বা কাজ করেছেন বা ট্রেনিং নিয়েছেন বা পার্টিসিপেট করেছেন, সেই বিষয়গুলো নিয়ে তারা দেশে ফিরে আসার পরে কি ধরনের কার্যক্রম করছেন, কন্টিনিউ করছেন কিনা বা কোনো ধরনের শেয়ারিং এর ব্যবস্থা আছে কিনা, এইরকম। তো মেইনলি সিলেকশন ক্রাইটেরিয়াটা 5টা সিলেকশন পয়েন্ট আছে যেগুলোর উপরে সিলেক্ট করা হয়, মানে নমিনেশনটা হয় আর কি। অ্যাকচুয়ালি সিলেকশনটা তো আরো নমিনেশনটা যায়। তো সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ওই কনসার্ন দেশে তার যে কাজ উনি করছেন ফিরে এসে সেটার ইম্প্যাক্টটা কতখানি, সামাজিকভাবে ওনার গ্রহণযোগ্যতা কতখানি, সোসাইটির উপরে এই প্রোগ্রামটার মানে আর কি ধরনের পরিবর্তন নিয়ে এসছে বা আনছে, ইন্টারন্যাশনালি উনি কালচারাল এক্সচেঞ্জের ক্ষেত্রে কি ধরনের কন্ট্রিবিউট করছেন। সো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে নমিনেশনটা দেওয়া হয়। খুবই ভালো লাগলো। এবং আরেকটা বিষয় আছে আপনাদের অর্গানাইজেশনে, সিভিক এডুকেশন। এই বিষয়টা যদি একটু বলতেন। এটা আসলে সিভিক এডুকেশনটা অ্যাকচুয়ালি হয় কি যে সিভিক এডুকেশনটা নাথিং নিউ, এটা নতুন কিছুই না। আমাদের যে পাঠ্যসূচি যেগুলো আছে তার ভিতরে এই পৌরনীতি বা অন্যান্য কোনো বিষয়ের উপরে কিছু খুব ট্র্যাডিশনালি কিছু জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের তরুণ সমাজের ভিতরে কতগুলো বিষয় খুব মানে কি বলবো এটাকে, তাদের দক্ষতার ক্ষেত্রে বলি আর তাদের নলেজের ঘাটতির কথা বলি বা আমাদের পাঠ্যক্রমের মানে ইসের কথা বলি, সীমাবদ্ধতার কথা বলি, সেগুলো নাই। সিটিজেনশিপ এডুকেশন যেটা কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে খুব কমন বিষয় না, আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু একটা নতুন বিষয়। ধরুন একজন সিটিজেন, হ্যাঁ একজন সিটিজেন, সংবিধান কথার কথা আমি বলছি, এটা জানাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশে একটা পারসেপশনই এরকম যে সংবিধান এটা বোধহয় খুব বড়দের ব্যাপার, লয়ার হতে হবে, জটিল একটা বিষয়, এক্সপার্ট হতে হবে এটার জন্য, অনেক কিছু। ব্যাপারটা তো ওরকম না, ব্যাপারটা খুব সিম্পল। কিন্তু সংবিধানটা সাধারণভাবে আমরা জানতে পারি সেটা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল না, এটা জানতে চাইলেও পাওয়া যায় না, ওয়েবসাইটও পাওয়া যায় না। এবং সংবিধানের ভিতরে অনেকগুলো বিষয় আছে যেগুলো একজন নাগরিকের আপনার খুব জরুরি, তার নাগরিক হিসাবে তা জানাটা জরুরি। কারণ ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইটস, তো ফান্ডামেন্টাল রাইটস তো সংবিধানে আছে। এখন ফান্ডামেন্টাল রাইটস আমাকে তো জানতে হবে প্রথমে, দেন আমি বুঝতে পারবো যে আমরা অধিকারটা প্রতিষ্ঠা করতে পারবো। হ্যাঁ, এবং অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কিনা, কতটুকু হলো। তো এই জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করছি। নট অনলি ফান্ডামেন্টাল রাইটস, আমরা ডেমোক্রেসি নিয়ে কথা বলি, আসলে হোয়াট ইজ ডেমোক্রেসি, আমরা রাইটস নিয়ে, সিভিক এডুকেশনের পার্টগুলো অনেক বড়, ব্যাপক। ডেমোক্রেসি ব্যাপারটা যখন আসলো, এটা জানা যাচ্ছে যে কবিগুরুর বিখ্যাত একটা গান আছে, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, সেটা থেকে কিন্তু আসলে প্রজাতন্ত্র, কিন্তু প্রজাতন্ত্রের যে মূল ভিত্তি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটাই তো গণতন্ত্র। এগুলোকে নিয়েই তো এইগুলোর বিষয়ের উপর চর্চিত হয়। এই বিষয়গুলো আসলে এই 22 বছরে, গণতান্ত্রিক যাত্রার 22 বছরে কতটুকু আলোকিত করতে পেরেছে? আপনারা তো প্রচুর কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কি মনে হচ্ছে? আমার অভিজ্ঞতা, আমি মানে হতাশবাদী নই, সময় লাগবে, কিন্তু আমার অভিজ্ঞতাটা খুব ভালো না। আমরা 22 বছরের কথা আপনি বলছেন, তো গত 22 বছরে আমরা যেটুকু চর্চাটা যেটা দেখেছি, দ্যাট ইজ নট গণতন্ত্র। মানে গণতন্ত্রের আরো অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু গণতন্ত্র অনেক কষ্টে অর্জিত, কিন্তু গণতন্ত্র, হ্যাঁ, সেটা রক্ষা করার ব্যাপার আছে, মানে চর্চা করার ব্যাপার আছে। এবং গণতন্ত্রের একটা বিষয়টা হচ্ছে যে অন্যের মতামতকে ধারণ করা, এবং গণতন্ত্র যেখানে সত্যিকার অর্থে চর্চা হওয়ার যে স্থান সংসদ, সেখানে কিন্তু অব্যাহতভাবে যে সংসদ বর্জন, এটা কি আপনার মনে হয় না যে গণতন্ত্রকে ভীষণভাবে একটা নেতিবাচক, গণতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব? এটা তো যায় না গণতন্ত্রের সঙ্গে। আপনি সংসদ বর্জন করবেন কেন? আপনি বেতন নিচ্ছেন, আপনাকে তো দায়িত্ব, এটা চাকরি, তো
এই জিনিসটা বুঝতে হবে। আমরা সিভিক এডুকেশনের পার্ট, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের নাগরিকদেরকে বুঝতে হবে যে যারা সংসদে যান এটা তাদের প্রিভিলেজ না, এটা তাদের ডিউটি। তাদেরকে এই জন্য বেতন দেওয়া হয়, তাদেরকে এই জন্য ডিউটি ফ্রি গাড়ি দেওয়া হয়, তাদেরকে এই জন্য সাংসদদের জন্য আপনার ফ্ল্যাট দেওয়া হয়, তাদেরকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়। এগুলো তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য না, আমার আপনার কাজ করার জন্য। তো এইটা যদি আমি তাদেরকে ফোর্স না করি এবং এটা যদি আমি তাদেরকে দিয়ে আদায় করে না নিতে পারি, তাহলে তো এটা হবে না। সংসদে আপনি পার্লামেন্ট বর্জনের কোনো স্কোপ গণতন্ত্রে নাই। আপনি যতই আর্গুমেন্ট দেখান না এখন, আপনি 1 লক্ষ আর্গুমেন্ট দেখাতে পারেন, তো বর্জনই যদি করবেন তাহলে আবার পার্লামেন্টে জয়েন করে যে 90 দিন পরে যে আপনি কেন সাইন করে আবার ব্যাক করেন। কিন্তু কয়েক দশক ধরে কিন্তু আমরা সেটাই দেখছি, কালচার হয়ে গেছে, কারণ এটা দিয়ে কেউ কোশ্চেন করছে না, এটা নিয়ে প্রেসার তৈরি করছে না। সেক্ষেত্রে বলবো সিভিক এডুকেশনে আসলে আমাদের এটা যখন আমরা ব্যাপারটা কি, গণতন্ত্রটা রক্ষা করে তো নাগরিকরাই, তাই না? তো সেই নাগরিকরা যখন এটা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, তখন তারা বাধ্য হবেন সংসদের ভিতরে থাকতে। আপনি নির্বাচিত হয়েছেন সংসদে থাকার জন্য, আপনি নির্বাচিত হয়েছেন দেশের কথা বলার জন্য, আইন প্রণয়নের জন্য, কিন্তু আপনি রাস্তায় মিছিল করবেন। এটা সবাই করছেন। এটা আইন প্রণয়নের বিষয়টা যখন আসলো, এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো প্রত্যেকটা সেক্টরে প্রচুর আইন আছে, কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রটা বরাবরই সমালোচিত, এবং এটা কি আপনার মনে হয় না হিউম্যান রাইটসকে ভীষণভাবে ব্যাঘাত ঘটাচ্ছে, মানে নিজের অধিকার অর্জনের ক্ষেত্রে? সমস্যা তো আইনের না, সমস্যাটা হচ্ছে কিভাবে প্রয়োগের এবং কিভাবে প্রয়োগের বিষয়টা বরাবরই সমালোচিত। খুব সুন্দর সুন্দর কিন্তু আইন আছে, আমরা অনেকেই এটা জানিও না, চর্চাও করি না। শুধু খারাপ দিকটা আমরা দেখি, জানি, এবং এটা নিয়েই আমরা কথাবার্তা বলি আর কি। তো এখন এটা ব্যাপারটা হচ্ছে যে প্রয়োগটা আপনার জাস্টিস, আপনি যদি আবার ওই লাইনে যদি আপনি চলে যান, সেটা হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল, যেটা আমাদের সংবিধানে আবার ওই কথাটা মৌলিক অধিকারের ভিতরে বলা আছে, আর্টিকেল 27, আইনের দৃষ্টিতে সবাই সমান। এখন আপনি আমি শুধু সবাই বুঝতে পারি যে আমরা সবাই সমান কিনা আইনের দৃষ্টিতে। মানে দেখা যাচ্ছে যে একজনের ক্ষেত্রে একই অপরাধে একজনের ক্ষেত্রে বিচার একরকম, আরেকজনের ক্ষেত্রে বিচার একরকম, তো এটা তো হয় না। বিচার পাওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আমরা সবসময় লক্ষ্য করি, সেক্ষেত্রে আইনের ফাঁকফোকর দিয়ে কিন্তু অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। আইনের ফাঁকফোকর তো থাকবে, সেই ফাঁকফোকর গুলো তো আমাদেরকে বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। কিন্তু এখন যদি আমি যদি অ্যাওয়ারনেসটা আসলে কতটুকু বিল্ড আপ করতে পারছেন আপনারা? আমরা চেষ্টা করছি, আমরা মানুষের ভিতরে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আপনি ক্রিমিনাল একটা অফেন্সকে আপনি যদি রাজনৈতিক মামলা হিসাবে চালিয়ে দেন, তাহলে তো হবে না এটা। তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এবং এই জিনিসগুলো প্রোটেস্ট এন্ড প্রোটেক্ট দুটাই করতে হবে। একটা হচ্ছে যে একজন নাগরিক হিসাবে আমাকে প্রোটেক্ট করার জন্য যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো তৈরি হয়েছে, যেটাকে আমরা সিভিলিয়ান সিকিউরিটি বলি বা হিউম্যান সিকিউরিটি বলি, ফর এক্সাম্পল পুলিশ, ফর এক্সাম্পল কোর্ট সিস্টেম, তো এই জিনিসগুলো আমার পারপাস, আমাকে সাপোর্ট বা সার্ভিস দিচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার। তো এটা যদি না হয় তাহলে আমাকে তো কথা বলতে হবে সেটা নিয়ে। এখন আমি যদি চুপচাপ বসে যদি থাকি তাহলে তো হবে না, মোবিলাইজ করতে হবে। এটা সত্য যে এটা অনেক কঠিন কাজ, চ্যালেঞ্জ আছে, রিস্ক আছে, কিন্তু উপায় নেই, করতে হবে। আসলে অনেক অনেক জানার বিষয়, অনেক আলোচনা বিষয়, শেষ পর্যায়ে চলে এসেছি, কোন দিক থেকে সময় চলে যায়। তারপরে শেষে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা সব সময় দেখছি কয়েক দশক ধরেই, সাম্প্রতিক সময় আরো বেশি, পত্রপত্রিকা খুললেই সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অতিকেন্দ্রীকরণ, এই বিষয়গুলো বারবার উঠে আসছে। আসলে এটা কেন হচ্ছে এবং আমাদের সচেতনতাটা আসলে আমরা কতটুকু বিল্ড আপ করতে পারছি, কেন এটা হচ্ছে? কেন আসলে কেনর কোনো উত্তর নেই। কেন এটা আমরা সবাই জানি, দুর্নীতি, সন্ত্রাস বা আপনার বিচার ক্ষেত্রের সমস্যা, দীর্ঘসূত্রিতা, এগুলো তো নতুন কিছু না, এগুলো তো অন্যান্য সমাজেও ছিল। তারা এটা কিভাবে ওভারকাম করলেন, তাই না? মূল বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ ল, আইনের শাসন, জাস্টিস সিস্টেম। এখন অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, আমি যে কাজ করি, সেটা সরকারি কর্মকর্তা হই বা সমাজে যে অবস্থায় থাকি, আমি আমার কাজের ক্ষেত্রে অ্যাকাউন্টেবল কিনা, কেউ আমার কাজে জবাবদিহিতা করছেন কিনা, বা জবাবদিহিতা দিতে হচ্ছে কিনা, আমাকে কারো কাছে জবাব দিতে হচ্ছে কিনা যে তুমি এই কাজটা করার কথা ছিল, কেন করনি, এই কাজটা কেন করলা। এবং এক্ষেত্রে আমি আরেকটা কথা বলেছি, ক্ষমতার অতিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ বলতে গেলে নাই। এটা তো এখন তো ক্ষমতা বলতে ব্যাপারটা কি, ক্ষমতা শব্দটাই খুব একটা মানে আপত্তিকর শব্দ। মানে এই ক্ষমতা, এই যে জিনিসটা যে আমার কাছে ক্ষমতা, আমি ক্ষমতাবান, আমি সবকিছু করব। আপনি সন্ত্রাস, আপনি যদি বিচার না হতো সন্ত্রাস হবেই। এবং আমরা দেখছি প্রচন্ড মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা পত্রপত্রিকায় সাম্প্রতিক সময়ে দেখেছি। এবং আসলে আমরা যে উন্নত দেশ যেটা বলছি, সেখানেও কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক সময়ে লঙ্ঘিত হচ্ছে। আসলে সমস্যাটা
সমস্যাটা হচ্ছে কালচার অফ ইম্পিউনিটি। একটা জিনিস কি, যে উন্নত দেশে অনেক সমস্যা আছে, এটা আমি স্বীকার করি, আমি নিজেও দেখে এসেছি বা জানি, কিন্তু আমাদের মতো এরকম ভাবে যে একেবারে বাধাহীন ভাবে চলে যায়, একজন সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ায়, একজন খুনের এই জিনিসগুলো কিন্তু নাই। সেখানে কিন্তু একটা জাস্টিস সিস্টেমটা আছে, এবং সেখানে কিন্তু মানে আপনার কি বলা যায় এটাকে, যে অন্যায় করলে পার পেয়ে যাওয়া যাবে, এই ভয়টা কিন্তু তাদের ভিতরে, যে পাওয়ার পেয়ে যাওয়া যাবে না, মানে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা, ধারণাটা খুব প্রবল যে আমার তো কেউ না কেউ আছে পিছনে, আমাকে কেউ প্রোটেক্ট করার জন্য। আর রাজনৈতিকভাবে যদি আমরা কানেক্টেড থাকি, তাহলে তো যা হয়, এই যে দেখেন না আপনি, যেগুলো ঘটছে, খুন সন্ত্রাস যে সমস্ত গুলো হচ্ছে, আপনার ইভেন রিসেন্টলি যে খুব বিতর্কিত যে ব্যাপারটা, যে রাষ্ট্রপতির যে ক্ষমার যে একটা প্রভিশন সংবিধানে আছে, সেটারও মিসইউজ আমরা দেখতে পাচ্ছি। এবং এখন প্রশ্ন উঠছে যে ওই ইয়েটা দেওয়া রাখা সংবিধানে উচিত কিনা। তো এই কোশ্চেন গুলো যে আসার মিনস ইট ইজ পজিটিভ, যে মানুষ চিন্তা করার শুরু করেছে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে, এবং এই বিষয়গুলো এইভাবে চলতে হবে। সবচেয়ে বড় কথা, এগিয়ে যেতে হবে, এবং নতুন বছরে আমরা আশার বাণী শোনাতে চাই সবাইকে, যে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অবশ্যই মানবাধিকার লঙ্ঘিত হবে না, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা, এবং সেটা সবার এই ব্যাপারে সচেতন থাকবে, এবং আপনারাও সাথে থাকবেন, এবং আপনাদের অর্গানাইজেশনের সাফল্য কামনা করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21 দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভ দুপুর।